Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, your destination. সহজ সরল সুস্পষ্ট এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমরা 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখেছিলাম। আজ আমরা পয়েন্ট নাম্বার 5 তার মানে 5 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার সম্বন্ধে আলোচনা শুরু করব। 5 নাম্বার ব্যবহার প্রেজেন্ট পার্টিসিপলের কোনো কাজ করার পিছনে কি কারণ, একটি কাজ করার পিছনে কি কারণ এটা বোঝানোর জন্য প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়। কোনো কাজ করার পিছনে কি কারণ তা বোঝানোর জন্য প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয় এবং স্ট্রাকচারটা হবে প্রথমে কারণ, কমা, তারপরে কাজ। ব্যাপারটা বুঝিয়ে দিই তোমাদের। ধরো একজন খুব গরিব এবং তার ফলে সে বন্ধুদের সাথে কাশ্মীর ঘুরতে যেতে পারলো না। গরিব, টাকা পয়সা নেই, সেই জন্য সে বন্ধুদের সাথে আর কাশ্মীর ঘুরতে যেতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্সকে প্রজেক্ট করব দেখো। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা লিখব বিং পুয়ার মানে গরিব হওয়ার জন্য, কমা, he did not accompany his friends for Kashmir tour. He did not accompany his friends for Kashmir tour. Kashmir tour অর্থাৎ কাশ্মীর ভ্রমণ, এই ভ্রমণে সে অ্যাকম্পানি করল না, তার বন্ধুদের সাথে গেল না, কারণ সে গরিব ছিল। এই ধরনের যে সেন্টেন্স যেখানে একটি কারণ এবং তারপরে কোনো কাজ, এই কাজটা এই কারণের জন্য হলো, এরকম বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করি বিং পুয়ার, কমা, হি ডিড নট অ্যাকম্পানি হিজ ফ্রেন্ডস ফর কাশ্মীর ট্যুর। সে অ্যাকম্পানি করতে পারলো না বা সাথ দিতে পারলো না কাশ্মীর ট্যুরের জন্য। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কৌশলী হওয়ার কারণে বিক্রেতা অর্থাৎ ভেন্ডার্স এবং ম্যানেজারদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। না না, এটা হবে না, ওরা বলছে সেটা হবে না। তো এই ঝামেলা যে চলছে, তো একজন খুব কৌশলী, তো সে কৌশল দিয়ে প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। তো সেই ব্যাপারটা আমি এইভাবে লিখছি, কৌশলী হওয়ার কারণে তিনি বিক্রেতাদের এবং পরিচালকদের মধ্যে বিরোধের সমাধান করেছিলেন। আমি এরকম লিখছি ব্যাপারটা, বিং ট্যাক্টফুল। বিং ট্যাক্টফুল মানে কৌশলী। বিং ট্যাক্টফুল কৌশলী হওয়ার কারণে, কমা, কারণ আমার দেখানো হয়ে গেছে হি সলভড দ্য ডিসপিউট মানে ঝগড়া বা বিবাদ বিটুইন the managers and vendors মানে বিক্রেতা। ওকে, being tactful, comma, he solved the dispute between the managers and vendors. তো এইখানে আমি দেখা যাচ্ছি প্রথমে কারণ, তারপরে আমি দেখিয়েছি যে কাজটা কি, কোন কাজের জন্য কি কারণ, অর্থাৎ কারণ এবং কাজ এগুলো দেখাতে গেলে আমরা সেন্টেন্সে এইভাবে ব্যবহার করব প্রেজেন্ট পার্টিসিপল। সো লেট মি গিভ ইউ সাম মোর এক্সাম্পল। বিং ট্যাক্টফুল আমি বললাম, ধরো একটা ফল বিদেশ থেকে আনা হয়েছে কিন্তু খুব কস্টলি। আমরা বললাম বিদেশ থেকে আনার কারণে ফলটি খুব এক্সপেন্সিভ। সো আমি এইভাবে লিখতে পারি বিং imported
বিদেশ থেকে আনার কারণে দি ফ্রুট FRUIT fruit is expensive. বিদেশ থেকে আনার কারণে ফলটি এক্সপেন্সিভ। বিং ইম্পোর্টেড কমা দি ফ্রুট ইজ এক্সপেন্সিভ। তাহলে বুঝতে পেরেছো কিরকম ফরম্যাটে লিখতে হবে এগুলো। তাহলে ভার্বের সাথে আইএনজি, বি এর সাথে আইএনজি করেছো, আমি এটাকে চেঞ্জ করছি বিংটাকে। ধরো ফিল, তোমার খুব খিদে পেয়েছে, খিদে পাওয়ার ফলে তুমি স্ট্রেট অ্যাওয়ে একটা পিৎজা অর্ডার করেছো, তো সেটা আমরা এইভাবে লিখব ফিলিং হাংরি। সো দিস ইজ দি কারণ, ফিলিং হাংরি কমা আই অর্ডার্ড a pizza straight away. STRIGHTAWAY, right? তো আমি কি লিখলাম? ফিলিং হাংরি আই অর্ডার্ড এ পিজা স্ট্রেট অ্যাওয়ে। সো ফিলিং হাংরি এটা হলো কারণ, এবং এটা হলো কেন এই কারণটা। তাহলে আমি কি দিয়েছি? কাজ আর কারণ। তাহলে কাজ আর কারণ, তাহলে প্রথমে আসবে তোমার কারণ, কমা দিয়ে তারপরে আসবে কাজ। এই হচ্ছে স্ট্রাকচার। সো এটা আমি তোমাদের শেখালাম। এই ধরনের সেন্টেন্স কিন্তু প্রচুর তোমাদের থাকবে। ওকে, পরীক্ষা এই ধরনের থাকবে। দুটো সিম্পল সেন্টেন্স দিয়ে দিতে হবে। হি ইজ পুয়ার দেবে, হি ইজ পুয়ার, হি ডিড নট অ্যাকম্পানি হিজ ফ্রেন্ডস ফর কাশ্মীর ট্যুর। জয়েন করতে বলবে দুটো সিম্পল সেন্টেন্স, তখন তোমাদের লিখতে হবে বিং পুয়ার কমা হি ডিড নট অ্যাকম্পানি হিজ ফ্রেন্ডস ফর কাশ্মীর ট্যুর। বিং ট্যাক্টফুল, হি ইজ ট্যাক্টফুল। পরের সেন্টেন্স, হি সলভ দ্য ডিসপিউট বিটুইন দি ম্যানেজার্স অ্যান্ড ভেন্ডার্স। সো বিং ট্যাক্টফুল, হি সলভ দি ডিসপিউট বিটুইন দি ম্যানেজার্স অ্যান্ড ভেন্ডার্স। এবারে থাকলো দ্য ফ্রুট ইজ ইম্পোর্টেড। দ্য ফ্রুট ইজ ইম্পোর্টেড, তারপরে সেন্টেন্স থাকলো দ্য ফ্রুট ইজ এক্সপেন্সিভ। তখন তোমায় লিখতে হবে বিং ইম্পোর্টেড কমা দি ফ্রুট ইজ এক্সপেন্সিভ। এইভাবে জয়েন করা দুটো সিম্পল সেন্টেন্সকে এইভাবে জয়েন করার ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। আই ওয়াজ ফিলিং হাংরি, আই অর্ডার্ড এ পিজা স্ট্রেট অ্যাওয়ে। ফিলিং হাংরি কমা আই অর্ডার্ড এ পিজা অ্যাওয়ে, সেন্টেন্সকে একসাথে করা। দুটো সেন্টেন্সকে একসাথে করার ক্ষেত্রে আমরা যখন কাজ এবং কারণ দিয়ে এরকম থাকবে, তখন আমরা এইভাবে, এবং একটি সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু একটাই, তাই না? ফিলিং হাংরি, আই অর্ডার্ড এ পিজা, বিং ইম্পোর্টেড, দ্য ফ্রুট ইজ এক্সপেন্সিভ। সব সময় দেখা যাচ্ছে যে সিঙ্গেল সাবজেক্ট, রাইট? এরপরে আমরা দেখাবো দুটো সাবজেক্ট। দুটো সাবজেক্ট থাকলে ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল ফর কজ অ্যান্ড এফেক্ট, সেম কজ অ্যান্ড এফেক্ট দেখাবো, বাট দুটো সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা কিভাবে জয়েন করব সেটা আমি এক্সপ্লেন করবো এরপরে, বাট ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট বিফোর আই স্টার্ট দ্যাট। ওকে, প্রেজেন্ট পার্টিসিপলের 6 নম্বর ব্যবহার, ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল ফর কজ অ্যান্ড এফেক্ট। একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স, একটা সেন্টেন্সে কারণ আর একটা এফেক্ট, এবং এখানে সাবজেক্ট দুটো। এতক্ষণে আমরা দেখেছিলাম একটি সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এবারে যদি দুটো সাবজেক্ট থাকে, দুটো সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স, আমরা কিভাবে সেটাকে কম্বাইন করব। সেই কম্বাইন করতে গেলে আমার প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হবে। ওকে, আমি এক্সাম্পল দিচ্ছি। ইট ওয়াজ এ ক্লাউডি নাইট, একটা মেঘাচ্ছন্ন রাত্রি ছিল। আই কুড নট সি দি মুন, আমি চাঁদ দেখতে পাচ্ছিলাম না। তো আমি লিখব ইট ওয়াজ আ ক্লাউডি নাইট। এটা হলো সেন্টেন্স নাম্বার 1। সেন্টেন্স নাম্বার 2, আই কুড নট সি দি মুন। এই দুটো সিম্পল সেন্টেন্স, এই দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করবার জন্য আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়। কিভাবে আমরা জয়েন করব? প্রথম সেন্টেন্সটা, এই ওয়াজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো তো বি ভার্ব হয়। তো আমরা এটাকে কি করব? ইট বিং আ ক্লাউডি নাইট,
It being a cloudy night. It being a cloudy night, স্ট্রাকচারটা দেখো, it being a cloudy night, comma, I could not see the moon. সেম যা আছে সেকেন্ড সেন্টেন্সটা, I could not see the, very easy, কিন্তু জেনে রাখতে হবে তবেই ইজি। যখনই দুটো সেন্টেন্স থাকবে এবং দুটো সাবজেক্ট, দেখো ইট ওয়াজ এ ক্লাউডি নাইট, এই ইটটা হলো সাবজেক্ট, আই কুড নট সি দ্য মুন এটা আর একটা সাবজেক্ট। যখন দুটো সাবজেক্ট এরকম আলাদা থাকবে, দুটো সেন্টেন্স তাকে জয়েন করবার জন্য প্রথম টার্ম লিখবো ইট ওয়াজ এ ক্লাউডি নাইট, ইট বিং এ ক্লাউডি নাইট, আই কুড নট সি দ্য মুন। একটা সেন্টেন্স বলছি, দ্য টিচার ওয়াজ অ্যাবসেন্ট, দ্য স্টুডেন্টস স্টার্টেড হাউলিং। দুটো সেন্টেন্স, টিচার ওয়াজ অ্যাবসেন্ট মানে টিচার আসেনি, দ্য স্টুডেন্টস স্টার্টেড হাউলিং মানে গোলমাল করা, চিৎকার চেঁচামেচি করা, এটাকে হাউলিং বলে, হাউলিং শুরু করে দিয়েছে। দ্য টিচার ওয়াজ অ্যাবসেন্ট। সো সেন্টেন্স ওয়ান, দি টিচার ওয়াজ অ্যাবসেন্ট। নাম্বার টু, the students started howling, HOWLING। তাহলে টিচার ওয়াজ এর জায়গায় আমরা কি করব, টিচার বিং অ্যাবসেন্ট। এত সোজা দেখো, দি টিচার, অনলি জানতে হবে আর কিচ্ছু না, খুব সোজা। দ্য টিচার বিং অ্যাবসেন্ট, টিচার অ্যাবসেন্ট থাকবার জন্য কমা, the students started howling, HOWLING। ক্লিয়ার? এত সোজা। পরেরটা, মানিক ওয়াজ লেট, I could not catch the train। সো ধরো কারে করে আমি স্টেশনে যাব, আমার ড্রাইভারের নাম মানিক, আমি লিখছি ড্রাইভার, ড্রাইভার ওয়াজ লেট, আই কুড নট ক্যাচ দি ট্রেন। তো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ড্রাইভার, আমি এটা আরো পরিষ্কার করবার জন্য লিখি কার ড্রাইভার, কার ড্রাইভার ওয়াজ লেট। নাম্বার টু, আই could not catch the train। তো আমি এটা কি করব, কিভাবে জয়েন করব, কার ড্রাইভার ওয়াজ এর জায়গায় বিং করব, কার ড্রাইভার বিং BING লেট, কমা, আই কুড নট, ও আমাকে স্টেশনে নিয়ে যেতে পারিনি, যার ফলে আমি ট্রেন ধরতে পারিনি, আই কুড নট ক্যাচ দি ট্রেন। কার ড্রাইভার আমাকে স্টেশনে নিয়ে গেলে আমি ট্রেন ধরতে পারতাম, কিন্তু কার ড্রাইভার লেট ছিল, কার ড্রাইভার বিং লেট। আর একটা এক্সাম্পল দিয়ে, ইটস ভেরি ইজি, ওই জন্য আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ইট ওয়াজ এ সানি ডে, উই রিমেন্ড ইনডোর্স। ইট ওয়াজ আ সানি ডে, খুব রৌদ্রোজ্জ্বল দিন ছিল, প্রখর রোদ। ইট ওয়াজ আ হট ডে, আমি লিখি ইট ওয়াজ এ হট ডে, খুব গরম দিন ছিল। নাম্বার টু, উই রিমেন্ড ইনডোর্স। তোমাদের বললো এই দুটো সিম্পল সেন্টেন্সকে কম্বাইন করো, যখনই এমন বলবে তখনই তোমরা বুঝতে পারবে যে প্রেজেন্ট পার্টিসিপেলের ইউজ করতে হবে। কেন না, দুটো সাবজেক্ট এবং একটা হচ্ছে কজ আর একটা হচ্ছে তার এফেক্ট। কি কজ, কি হট ডে, হট ডে থাকবার জন্য আমরা ঘরে থেকে গেছি, বাইরে বেরোয়নি। তো একটা যদি কজ হয় আর একটা এফেক্ট হয়, দুটো সাবজেক্ট হয়, এরকম সিম্পল সেন্টেন্সকে জয়েন করবার জন্য আমরা কি করব, ইট ওয়াজ এ হট ডে আমরা লিখব ইট বিং আ হট ডে, ভেরি সিম্পল, কমা, উই রিমেন্ড ইনডোর্স। এই পার্টটায় আর কোনো চেঞ্জ নেই, উই রিমেন্ড ইনডোর্স মানে আমরা ঘরের ভিতরে থাকলাম।
তো এটা 6 নাম্বার, ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল ফর কজ অ্যান্ড এফেক্ট। এবারে আমি 7 নাম্বার তোমাদের আর একটা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার শেখাবো। সো আই রাব দিস আপ। বিফোর আই রাব আপ, প্লিজ টেক আ স্ক্রিনশট। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার 7 নাম্বার। দেখো এর দুটো পার্ট আছে। তোমরা বাংলায় এরকম সেন্টেন্স অনেক দেখতে পাবে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, চলতে চলতে, বলতে বলতে, হ্যাঁ, গান গাইতে গাইতে, করতে করতে, এরকম যখন সেন্টেন্স হবে তখন প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হয়। এবং প্রেজেন্ট পার্টিসিপল যেটা ব্যবহার হবে তার আগে আর একটা পয়েন্ট দেখবে, দুটো কাজ থাকবে, একই ব্যক্তি থাকবে এবং একই সময়ে, প্রায় একই সময়ে কাজটা হচ্ছে। দুটি কাজ, একই ব্যক্তি, একই সময়। একটি ব্যক্তি দুটি কাজ একই সময়ে করছে এবং হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, করতে করতে, বলতে বলতে, এই ধরনের লিখতে লিখতে, এই ধরনের শব্দগুলো যখন আসবে তখন প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হবে। কিন্তু যখন ব্যবহার হবে আমরা কিভাবে ব্যবহার করব? হোয়াইল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। এই যে হোয়াইল শব্দটা না, হোয়াইল, হোয়াইল when না ইউজ করে আমরা হোয়াইল কেন ইউজ করি? হোয়াইল এক্সপ্রেসেস টু কন্টিনিউয়াস অ্যাকশনস দ্যাট হ্যাপেন সাইমultaneously। যখন দুটো অ্যাকশন, যেমন মা রান্না করতে করতে গল্প করছেন, রান্নাও করছে গল্পও করছে, সাইমultaneous অ্যাকশন, টু কন্টিনিউয়াস অ্যাকশনস দ্যাট হ্যাপেন সাইমultaneously, এরকম ক্ষেত্রে আমাদের হোয়াইল ইউজ করতে হবে। হোয়াইল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এখনই আমি যে সেন্টেন্সটা বললাম, মা রান্না করতে করতে গল্প করছেন। দেখো, মা রান্না করতে করতে গল্প করছেন। এরকম ক্ষেত্রে যখন তোমরা এটাকে ইংলিশে কনভার্ট করবে, এই যে রান্না করতে করতে, এই জিনিসটাকে আলাদা রাখবে। মা গল্প করছেন, সো মাদার ইজ চ্যাটিং। মাদার, তোমরা চ্যাট করো না মোবাইলে, মাদার ইজ চ্যাটিং, CHATTING। মা গল্প করছে। এবার আমি কি বলছি? হোয়াইল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, হোয়াইল কুকিং, রান্না করতে করতে। বুঝতে পেরেছো কিভাবে বানাতে হয়? মাদার ইজ চ্যাটিং হোয়াইল কুকিং, রান্না করতে করতে হোয়াইল কুকিং। তারা গান গাইতে গাইতে হাঁটছে। ওকে, গান গাইতে গাইতে হাঁটছে। আমি লিখছি তারা গান গাইতে গাইতে হাঁটছে। ওকে, তো গান গাইতে গাইতে, এটাকে তোমরা আলাদা রাখবে। প্রথম কথা হচ্ছে তারা হাঁটছে, সো দে আর ওয়াকিং, দে আর ওয়াকিং, তারা হাঁটছে। দে আছে বলে আর বসলো, আর ওয়াকের পরে আইএনজি অ্যাড হয়েছে, সিম্পল কন্টিনিউয়াস টেন্স। হাঁটছে, বলছে, খাচ্ছে, যাচ্ছে, এরকম হলে আইএনজি অ্যাড হবে। তারা হাঁটছে, দে আর ওয়াকিং। গান গাইতে গাইতে, তখন আমাকে একটা হোয়াইল সিঙ্গিং, হ্যাঁ না, হোয়াইল সিং এর পরে আইএনজি, সিঙ্গিং সংস। তার মানে দে আর ওয়াকিং হোয়াইল সিঙ্গিং সংস। এই ধরনের সেন্টেন্স দেখো, দে আর ওয়াকিং হোয়াইল সিঙ্গিং। এই যে সিঙ্গিং, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেছি। দে আর ওয়াকিং, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। সেটা তো এরকম হতে পারে, যেমন মাদার ইজ চ্যাটিং হোয়াইল কুকিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নাও থাকতে পারে, এই পার্টটা অন্য ফর্মেও থাকতে পারে, ডাজ নট ম্যাটার। কিন্তু যেটা রান্না করতে করতে, গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে, এই সমস্ত ক্ষেত্রে হোয়াইলের পরে প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ হবে। ওকে, সে লিখতে লিখতে চা খাচ্ছে। ধরো লিখতে লিখতে চা খাচ্ছে, তাহলে সে লিখতে লিখতে চা খাচ্ছে। তার মানে
সে চা খাচ্ছে, এটা হচ্ছে একটা পার্ট। আর লিখতে লিখতে এটাকে আমি আলাদা করব, তাহলে হি ইজ টেকিং টি, সে খাচ্ছে, টেকিং টি, while লিখতে লিখতে, সো while writing, WRITING। তো এই ধরনের লিখতে লিখতে, গাইতে গাইতে, করতে করতে, বলতে বলতে, চলতে চলতে, এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ইউজ করি। আমাদের খেয়াল রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপেলের আগে একটা while ইউজ করতে হবে। আর একটা দুটো এক্সাম্পল দিয়ে দিই। শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে এলো। শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে এলো। এবারে শিশুটি কাঁদতে কাঁদতে, এটা আমরা আলাদা করব, কাঁদতে কাঁদতে। তা শিশুটি মায়ের কাছে এলো, দি বেবি বা চাইল্ড কেম টু ইটস মাদার। দেখো হিজ বা হার লেখা হয় না, কারণ শিশুর তো এখানে আমরা জেন্ডার জানি না, ওই জন্য শিশুর ক্ষেত্রে ইটস ইউজ করা হয়। ওকে, বয় গার্ল এরকম হলে আমরা তখন হিজ হার লিখতাম। তো দি বেবি কেম টু ইটস মাদার while crying, তাই না? সিম্পল, একদম সিম্পল ফর্মুলা। ওকে, এবার দেখো ছাত্ররা গান গাইতে গাইতে কক্ষে প্রবেশ করলো। শ্রেণীকক্ষ, তোমাদের ক্লাস, সেখানে ছাত্ররা গান গাইতে গাইতে কক্ষে প্রবেশ করলো। তাহলে প্রথমে আমরা কি করব? ছাত্ররা কক্ষে প্রবেশ করলো, এটা ট্রান্সলেশন করে নেব, তারপরে গান গাইতে গাইতে। তাহলে ছাত্ররা কক্ষে প্রবেশ করলো, দ্য স্টুডেন্টস entered, ENTERED, entered the class while singing songs, তাই না? গান গাইতে গাইতে কক্ষে প্রবেশ করলো। ইজ ইট রাইট? তো আমি মোটামুটি প্রিপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার তোমাদের এই 7খানা দিলাম। দিস কভার্স অলমোস্ট এভরিথিং। বাট আমি এরপর তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে যে সমস্ত ভুল ভ্রান্তি আমরা করে থাকি এবং পরীক্ষার সময় কারেকশানে এই ব্যাপারগুলো থাকে, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল কোনটা জেরান্ড, এটা বোঝবার জন্য বেশ কিছু টিপস আমি তোমাদের দেবো এরপরে। তো দ্যাট উইল বি ভেরি ইউজফুল ফর ইউর কম্পিটিটিভ এক্সামিনেশনস। বাট ফর নাও ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট বিফোর আই রাব অফ। ওকে, এবার লেট আস সি সাম মেজর ডিফারেন্সেস between the present participle and gerund. অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কোনটা gerund কোনটা participle, because both are the form of ing with the main verb base form. তো এখানে আমি তোমাদের কয়েকটা টিপস দিচ্ছি। নাম্বার 1, অর্থাৎ দিস উইল বি মাই 8th রুল। প্রিপোজিশনের পর কোনো প্রিপোজিশন যদি থাকে, তারপর ing যুক্ত যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেটা gerund হবে, পার্টিসিপল নয়। আফটার প্রিপোজিশন বেস ফর্ম V1 plus ing, this is always a gerund. This is not a present participle. আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই সংকীর্ণ মানসিকতা পরিবর্তন করে আমরা এই পৃথিবীকে আরো সুন্দর করতে পারি। তো আমি এটা ইংলিশ এইভাবে করছি, বাই চেঞ্জিং ন্যারো মেন্টালিটি, বাই চেঞ্জিং ন্যারো NARROW, by changing narrow mentality we can make the world more beautiful. BAUTIFUL। তো এখানে দেখো বাই চেঞ্জিং, এই বাইটা হলো একটা প্রিপোজিশন, তারপরে এসছে চেঞ্জিং। এটা কখনো কিন্তু
প্রেজেন্ট পার্টিসিপল নয়, দিস উইল বি অলওয়েজ আ জেরান্ড। ওকে, তো আমি সেটা বলেছি আফটার প্রিপোজিশন বাই আমার প্রিপোজিশন, তারপরে যদি ভার্বের বেস ফর্ম পর আইএনজি হয়, চেঞ্জ থেকে চেঞ্জিং এসেছে, দ্যাট উইল বি অলওয়েজ জেরান্ড। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আফটার সেলিং অফ দি কার মাই সিস্টার পারচেজড আ নিউ ওয়ান। আফটার selling, SELLING, selling of the car, comma, my sister, আমার বোন, purchased, PURCHASED, purchased a new one, একটা নতুন কিনলো। আফটার সেলিং অফ, এই আফটারটা হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে সেল, তার সাথে আইএনজি অ্যাড হয়ে সেলিং হয়েছে, ইট ইজ নেভার এ প্রেজেন্ট পার্টিসিপল, দিস উইল বি আ জেরান্ড। ফর্মুলা হচ্ছে আফটার প্রিপোজিশন আইএনজি যুক্ত ভাব যদি থাকে, সো দ্যাট উইল বি আ জেরান্ড, নেভার প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? ওকে, আর একটা উদাহরণ দিয়ে আমি এটাকে এন্ড করব। বিফোর ওয়েস্টিং টাইম, সময় নষ্ট না করে, ইউ শুড হ্যাভ থট, তোমার চিন্তা করা উচিত ছিল। বিফোর wasting time, before wasting time you should have thought over it, এটা সম্বন্ধে তোমার আগে চিন্তা করা উচিত ছিল। সো বিফোর ইজ আ প্রিপোজিশন, ইউজ হয়েছে ওয়েস্টিং এর আগে, সো দিস ওয়েস্টিং ইজ আ জেরান্ড বিকজ এটা প্রিপোজিশনের পরে ইউজ হয়েছে। এবারে আইএনজি যুক্ত ভার্ব যদি কম্পাউন্ড নাউন তৈরি করতে ব্যবহৃত হয়, আমার নাউন হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যদি কম্পাউন্ড নাউন তৈরি করতে ব্যবহৃত হয়, তবে সেটি জেরান্ড, GRUND, সেটা কখনো প্রেজেন্ট পার্টিসিপল হবে না। যেমন শি ইজ, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, উই ভিজিটেড আ বিউটিফুল সুইমিং পুল। উই visited a beautiful swimming pool, SWIMMING তো সুইমিং পুল হচ্ছে একটি কম্পাউন্ড নাউন, এখানে আইএনজি ইউজ হয়েছে সুইমের সাথে, সো দিস ইজ আ জেরান্ড, এই সুইমিংটা হলো জেরান্ড, কারণ কম্পাউন্ড নাউন তৈরিতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আইএনজি যুক্ত কোনো ভাব যদি কম্পাউন্ড নাউন তৈরিতে ব্যবহৃত হয়, তবে সেটি কিন্তু জেরান্ড, সেটা কখনোই প্রেজেন্ট পার্টিসিপল নয়। আইএনজি যুক্ত ভাব যদি চলমান কাজ বোঝাতে ব্যবহৃত হয়, তবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন শি ইজ কুকিং, আমি এটা রাফ করে আমি ফার্দার তোমাদের বোঝাচ্ছি। ওকে, ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। আইএনজি যুক্ত কোনো ভার্ব, আইএনজি প্লাস V1, এটা যদি কোনো চলমান ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়, তবে প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, অলওয়েজ দিস ইজ দি ফর্মুলা। আইএনজি প্লাস V1 চলমান ঘটনায় যদি ব্যবহৃত হয়, যেমন আমি যদি বলি শি ইজ কুকিং ফুড, শি ইজ কুকিং ফুড, তো সে রান্না করছে, এটা একটা চলমান বিষয়। V1 প্লাস আইএনজি, দ্যাট ইজ ওয়াই দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? নাম্বার 11, প্রেজেন্ট পার্টিসিপল কোনো সেন্টেন্সে ব্যবহৃত হলে তার বাংলা অর্থ করলে যে শব্দগুলোর উচ্চারণ হয়, যেমন ইয়া কিংবা তে, এই দুটো আসে, ইয়া বা তে।
প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইয়াতে এগুলো হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল যখন আমরা বাংলায় করব, বুঝতে পারছো? প্রেজেন্ট পার্টিসিপল যখন বাংলায় আমরা লিখব, যেমন চলিয়া, বলিয়া, খাইয়া, যাইয়া, ইয়া হলো না? তাহলে চলিয়া, বলিয়া, খাইয়া, যাইয়া। সো ইয়া বা তে এই ধরনের শব্দ যেখানে শেষ হবে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল হবে, সেগুলো চলিয়া, বলিয়া, খাইয়া, যাইয়া, ধরিয়া বা যেতে, খেতে বা যেতে, খেতে, এই ধরনের যেগুলো হবে সেইগুলো কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন আমি যদি বলি বইটি পড়িয়া আমি তোমাদের বাড়ি যাইব। বইটি পড়িয়া, পড়িয়া, এই যে আমি তোমাদের দেখা চলিয়া, বলিয়া, খাইয়া, যাইয়া, ধরিয়া, পড়িয়া, তার মানে এটা হয়ে যাবে রিডিং দি বুক। দেখো হয়ে গেল না? প্রেজেন্ট পার্টিসিপল রিডিং, রিডের পরে আইএনজি দিয়েছি, রিডিং দি বুক। আই শ্যাল গো, আমি তোমাদের বাড়ি যাইব, আই শ্যাল গো টু ইয়োর হাউস। সো বাংলায় চলিয়া, বলিয়া, খাইয়া, যাইয়া এরকম বা যেতে, খেতে এরকম যদি দেখি, ধরো আর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তাকে যেতে দেখলাম। আমি তাকে যেতে দেখলাম। হ্যাঁ, কাউকে দেখেছ যে সে যাচ্ছিল, সো ইউ হ্যাভ সিন যে আমি তাকে যেতে দেখলাম। কি বলবে? আমি দেখলাম, আই স, কাকে না তাকে, আই স হিম, যেতে এখানে গোয়িং, আই স হিম গোয়িং। তো এটাই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হলো, আর এখানে রিডিংটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এইভাবে ইয়া বা তে অর্থাৎ চলিয়া, বলিয়া, খাইয়া, করিয়া, ধরিয়া, পড়িয়া আর যেতে, খেতে, শুতে, বসতে এরকম ধরনের যে শব্দগুলো বাংলায় আসবে সেগুলোর জন্য কিন্তু আমার প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ হয়। এবারে তোমরা একটা স্ক্রিনশট নাও, আমি এটাকে রাফ করব, তারপরে আমি ফার্দার তোমাদের দেখাচ্ছি। দেখো, শব্দের শেষে, বাংলা শব্দের শেষে যদি আ বা ওয়া এরকম উচ্চারণ আসে তবে সেটা জেরান্ড হয়। যেমন হাঁটা, আ হলো, চলা, আ হলো, বলা, আ হলো। আবার ওয়া কোনটা? হওয়া, খাওয়া, যাওয়া, শোয়া, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা জেরান্ড বলবো, সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে না। যেমন আমি একটা বাংলা সেন্টেন্স বলছি, পড়া একটি ভালো অভ্যাস। ঠিক আছে, পড়া একটি ভালো অভ্যাস। সো পড়া হচ্ছে রিডিং, ইজ আ গুড হ্যাবিট। ওকে, সো রিডিং ইজ আ গুড হ্যাবিট। এই পড়া আ যেহেতু এসছে, এই রিডিংটা, দিস উইল বি জেরান্ড। আর এমনিতেও তোমরা বুঝবে, দেখো রিডিং ইজ আ গুড হ্যাবিট। কি গুড হ্যাবিট? না রিডিং। তো রিডিংটা এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু ইজ ইউজ অ্যাজ এ নাউন। সাবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ হিসাবে হবে না, সো দিস উইল বি আ নাউন, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ জেরান্ড। রিডিং ইজ আ গুড হ্যাবিট। আরেকটা সেন্টেন্স আমি বলতে পারি, আমি তার যাওয়া দেখলাম। দেখো আমি আরেকটাই হওয়া যাওয়া এটা দিয়ে দিচ্ছি, আমি তার যাওয়া দেখলাম। I saw his going. Now I saw him going সেটা হলে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হতো। I saw his going এটা হচ্ছে পজেসিভ। পজেসিভ কেস হলে আমি বলেছি যে তারপরে যে আইএনজি যুক্ত যে ভার্ব থাকবে দ্যাট উইল বি
আর জেরান্ড। আর বাংলায় বোঝালাম যাওয়া খাওয়া এরকম যদি হয় আই স হিজ গোয়িং, তো এখানে কিন্তু এটা জেরান্ড হয়ে যাবে, এটা কিন্তু আর আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে না। ভার্বস অফ পারসেপশন, পারসেপশন মানে যেগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি যে সমস্ত ভার্বসকে, যেমন হিয়ার শোনা, সি দেখা, লুক তাকানো, ওয়াচ নোটিস, এই ধরনের ভার্বগুলোকে বলা হয় ভার্বস অফ পারসেপশন। এবং ভার্বস অফ পারসেপশন তোমরা যদি স্মরণ করো যে আমি বেয়ার ইনফিনিটিভ যখন তোমাদের পড়িয়েছিলাম তখন আমি শিখিয়েছিলাম ভার্বস অফ পারসেপশন ক্যান বি ফলোড বাই অবজেক্ট প্লাস বেয়ার ইনফিনিটিভ। Verbs of perception can be followed by object plus bare infinitive। তোমরা জানো bare infinitive মানে টু ছাড়া যে ইনফিনিটিভ গুলো সেগুলোকে আমরা bare infinitive বলি। আমি কেন verbs of perception তোমাদের দেখাচ্ছি, কারণ verbs of perception bare infinitive হিসাবে ইউজ করা যায়, আবার প্রেজেন্ট পার্টিসিপল হিসাবেও ইউজ করা যায়। যখন বেয়ার ইনফিনিটিভ তখন ভার্ব অফ পারসেপশন ফলোড বাই অবজেক্ট প্লাস বেয়ার ইনফিনিটিভ। আর যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ইউজ করব, প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে যখন ইউজ করব তখন ভার্ব অফ পারসেপশন শুড বি ফলোড বাই দ্য অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট ইজ ভার্ব প্লাস আইএনজি। রাইট? আমি দু তিনটে এক্সাম্পলস দিয়ে ইন দ্য সেন্টেন্স আমি দেখাবো একই সেন্টেন্সে কিভাবে বেয়ার ইনফিনিটিভ হিসাবে ইউজ হচ্ছে আর কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ইউজ করছে। সবসময় মনে রাখবে দেয়ার ইজ ইউজুয়ালি এ ডিফারেন্স অফ মিনিং বিটুইন দ্য টু স্ট্রাকচার্স। বেয়ার ইনফিনিটিভের স্ট্রাকচার আর প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার একটা ডিফারেন্স আছে, আমি তোমাদের বলবো। ধরো আমি বললাম I saw him run across the street. I saw him, এই সটা হলো ভার্বস অফ পারসেপশন। দেখো এখানে সি আছে, আমি তোমাদের ভার্বস অফ পারসেপশন হিয়ার সি, ভার্বস অফ পারসেপশন কোনগুলো? হিয়ার শোনা, সি লুক, নোটিস, রাইট? হিয়ার সি লুক নোটিস, ওয়াচ ওয়াচ করা, এগুলো এক্সেট্রা, এই ধরনের শব্দগুলো হচ্ছে ভার্বস অফ পারসেপশন। তো এখান থেকে সির পাস্ট টেন্স আমি স ইউজ করেছি, আই স হিম, আমি দেখেছিলাম তাকে রান অ্যাক্রস দ্য স্ট্রিট, সে রাস্তাটাকে ক্রস করেছে, রান অ্যাক্রস দি স্ট্রিট। তার মানে আমি তাকে রাস্তা অতিক্রম করতে দেখেছি, মানে তার রাস্তা অতিক্রম করা হয়ে গেছে। দ্য অ্যাকশন ইজ কমপ্লিট। দেখো এখানে অ্যাকশন ইজ কমপ্লিট, কারণ সে রাস্তা অতিক্রম করেছে সেটা তুমি দেখেছো। বাট প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে when we use the same sentence, I saw him running across the street, তখন হবে I saw হলো verbs of perception followed by object, object হলো him। এবারে I saw him প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট ইজ verb plus ing form, তো রান থেকে রানিং double NING, I saw him running across the street। এই যে দু ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার এলো, দিস ইজ অলসো কারেক্ট অ্যান্ড দিস ইজ অলসো কারেক্ট। অনেকের এটা নিয়ে নানা রকম ডাউট থাকে যে কোন সেন্টেন্সটা কারেক্ট, এটা কারেক্ট না এটা কারেক্ট। দুটোই কারেক্ট, কিন্তু দুটোর মধ্যে একটা মিনিংয়ের পার্থক্য আছে। এখানে আই স হিম রান অ্যাক্রস দ্য স্ট্রিট, আমি তাকে দেখেছিলাম রাস্তা অতিক্রম করতে, দ্য অ্যাকশন ইজ কমপ্লিট। হিয়ার দ্য অ্যাকশন ইজ গোয়িং অন। আই স হিম, আমি দেখেছিলাম তাকে রানিং অ্যাক্রস দ্য স্ট্রিট, সে দৌড়চ্ছিল রাস্তা অতিক্রম করবার জন্য, অর্থাৎ তার কিন্তু রাস্তা অতিক্রম করা কমপ্লিট হয়নি। ইউ হ্যাভ সিন সামওয়্যার ইন বিটুইন, মাঝখানে কখনো তুমি দেখেছো সে রাস্তা অতিক্রম করছিল, অর্থাৎ ইট ইজ আ কন্টিনিউড অ্যাকশন। তাহলে এটা অ্যাকশন ইজ কমপ্লিট, দিস ইজ আ কন্টিনিউড অ্যাকশন, মানে অ্যাকশন চলছে, কন্টিনিউড অ্যাকশন। আমি অনেকবার বলেছি চলন্ত যেটা যেটা চলছে এরকমগুলো হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, চলমান যেটা। ওকে,
I will give you another example. I heard him sing a lovely song. আমি শুনেছিলাম তাকে গাইতে. I heard him sing a lovely song. আমি শুনেছিলাম তাকে একটা সুন্দর গান গাইতে, অর্থাৎ কেউ একজন সুন্দর গান গেয়েছিল, আমি সেটা শুনেছিলাম. অ্যাকশন ইজ কমপ্লিট বিকজ সুন্দর গান গাওয়া হয়েছে, আমার শোনা হয়েছে. হিয়ার অ্যাকশন is complete. So in such cases this will be use of bare infinitive. Okay, but if I say I heard him sing, I heard him singing a lovely song. I heard him singing a lovely song মানে আমি শুনেছিলাম তাকে সে গেয়ে যাচ্ছিল, আমি যখন শুনেছিলাম সে তখন গাইছিল. তার মানে ইন সাম স্টেজ ওয়্যার দ্য সিঙ্গিং স্টার্টেড আর সিঙ্গিং এড, তার মাঝখানে কোনো একটা সময় আমি শুনেছিলাম, অর্থাৎ দিস অ্যাকশন ইজ দ্য কন্টিনিউড অ্যাকশন. ওকে, সো ইন দ্য কেস অফ কন্টিনিউড অ্যাকশন আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, দ্যাট ইজ আইএনজি ফর্ম, ভার্ব প্লাস আইএনজি ফর্ম. In case of bare infinitive where the action is complete, আমরা simply V1 form অর্থাৎ ভার্বের বেস ফর্মটাকে ইউজ করব উইদাউট টু. দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন আই হার্ড হিম সিং, সিঙ্গিং নয়, অর টু সিংও নয়. আর একটা এক্সাম্পল দিয়ে আই ক্লোজ ডাউন দিস. সো উইথ দিস ভার্বস অফ পারসেপশন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বেয়ার ইনফিনিটিভ হিসাবে এবং প্রেজেন্ট পার্টিসিপলস হিসাবে কি করে ভার্বস অফ পারসেপশনগুলোকে ইউজ করেছি. আই গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল. শি হার্ড দ্য বেবি ক্রাই ইন দ্য ক্র্যাডল. আমি একটা এক্সাম্পল এইভাবে লিখছি, শি হার্ড, HEARD, শি হার্ড, হিয়ার থেকে এসছে, শি হার্ড দ্য বেবি ক্রাই ইন দি ক্র্যাডল, CRADLE, ক্র্যাডল মানে হলো দোলনা. শি হার্ড সে শুনেছিল, দ্য বেবি শিশুটি বা বাচ্চাটি, ক্রাই কাঁদলো, ইন দি ক্র্যাডল দোলনায় কাঁদা হয়েছিল এবং আমি সেটা শুনেছিলাম. দ্যাট মিনস ইট ইজ আ অ্যাকশন, কমপ্লিটেড অ্যাকশন. দিস ইজ নোন অ্যাজ এ কমপ্লিটেড action. So in case of this completed action we'll write bare infinitive form, that is I heard the baby. এই heard হচ্ছে verbs of perception, the baby হচ্ছে object, and cry হলো V1 form এবং V1 form base form থাকে in case of bare infinitive. এবারে আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপলস লিখব, আমি এরকম লিখলাম, অ্যাজ আই ওয়াকড হোম, যেই আমি বাড়িতে এলাম, আই হার্ড দ্য বেবি ক্রাইং ইন দ্য ক্র্যাডল, আমি লিখব অ্যাজ আই ওয়াকড হোম, আমি যেই বাড়িতে এলাম, আই হার্ড, HEARD, আই হার্ড দ্য বেবি crying, CRYING, crying in the cradle, CRADLE, cradle মানে দোলনা. As I walked home, আমি যেই বাড়িতে এলাম, I heard, আমি শুনতে পেলাম, the baby crying, বাচ্চাটা কাঁদছিল, in the cradle, দোলনায়, অর্থাৎ বাচ্চাটার কান্না চলছে. So this is a continued action, that is why we have written crying. So this is the use of present participle. Sometimes people may confuse the use of bare infinitive and present participle. That is why I have drawn up both the cases here so that you should not have any doubt. তোমাদের যাতে কোনো ডাউট না থাকে, আমি দুটো ব্যাপারই তোমাদের সামনে নিয়ে এলাম, কিভাবে verbs of perception থাকলে আমরা সেগুলোকে ইউজ করি as bare infinitive এবং present participles. You may please take a screenshot before I wrap this off and go further. Use of present participle in the nominative absolute. Now nominative absolute এটা জিনিসটা কি আমি তোমাদের একটু স্মরণ করিয়ে দিই. Nominative absolute হলো একটি নাউন বা প্রোনাউন can function as nominative absolute. The nominative absolute এটা হচ্ছে
একটা sort of phrase that is made up of a noun and followed and modified by participles. সেই পার্টিসিপলটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল হতে পারে, পারফেক্ট পার্টিসিপল হতে পারে। তো প্রেজেন্ট পার্টিসিপলটা আজকে আমাদের ম্যাটার অফ ডিসকাশন। তো আমরা দেখব নমিনেটিভ অ্যাবসলিউট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে দিই। যখন কোনো সাবজেক্ট নন ফাইনাইট ভার্বের আগে বসে, এবারে আমি একটা সেন্টেন্স লিখলেই দেখতে পাবে নন ফাইনাইট ভার্বের আগে যখন একটা সাবজেক্ট বসে তখন সেটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এবার নমিনেটিভ অ্যাবসলিউট ধরো আমি একটা সিচুয়েশন দিচ্ছি, সে সিচুয়েশনটা কি দুটো কাজ। নাম্বার ওয়ান হচ্ছে দুটো কাজ, নাম্বার টু দুটো কাজ পর পর ঘটবে এবং দুটো কাজের সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা। আমরা দুটো কাজ আমরা লিখি দুটো কাজ পর পর ঘটবে। ওকে, দুটো কাজের সাবজেক্ট আলাদা, দুটো কাজের সাবজেক্ট আলাদা। এই রকম যখন দুটো সেন্টেন্স থাকে সেগুলোকে কম্বাইন করবার জন্য আমার এই ফর্মুলা নমিনেটিভ অ্যাবসলিউটের ইউজ করা হয়। কিরকম ফর্মুলা? প্রথমে নাউন বা প্রোনাউন ইন নমিনেটিভ কেস, অর্থাৎ যে নাউন বা প্রোনাউন সাবজেক্ট হয়ে আছে, নমিনেটিভ কেস মানে যেটা সাবজেক্ট, সেটা প্রথমে লিখতে হবে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল লিখতে হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ আসবে। আমি তোমাদের দেখাবো কিভাবে এগুলোকে জয়েন করা হয় যখন আলাদা আলাদা হয়। এবং সেন্টেন্সের মধ্যে অর্থাৎ প্রথম সেন্টেন্সটার মধ্যে প্রথম সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি অক্সিলিয়ারি ভার্ব থাকে? am, is, are, was, were। দুটো কাজ পরপর ঘটবে, দুটো কাজের সাবজেক্ট আলাদা। প্রথম সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব am, is, are, was, were এটাকে আমরা কনভার্ট করব কিসে? না বিং, BEING। যখনই অক্সিলিয়ারি ভার্ব am, is, are, was, were থাকবে আমরা এটা বিং এ কনভার্ট করব। এইভাবে আমরা দুটো সেন্টেন্সকে জোড়া লাগাতে পারবো। আমি একটা তোমাদের এক্সাম্পল দিই। দি পিকচার ওয়াজ ইন্টারেস্টিং। একটা সেন্টেন্স হলো দি পিকচার ওয়াজ ইন্টারেস্টিং। এটা আমি কি দেখাচ্ছি? প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল ইন নমিনেটিভ অ্যাবসলিউট। যখন নমিনেটিভ অ্যাবসলিউট থাকবে অর্থাৎ নন ফাইনাইট ভার্বের আগে একটি সাবজেক্ট থাকবে, তখন আমরা কি করে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করে দুটো সেন্টেন্সকে, দুটো সিম্পল সেন্টেন্সকে কম্বাইন করব। দ্য পিকচার ওয়াজ ইন্টারেস্টিং এটা হলো প্রথম সেন্টেন্স। উই এনজয়েড ইট ভেরি মাচ। এবারে আরেকটা সেন্টেন্স হচ্ছে উই এনজয়েড ইট ভেরি মাচ, রাইট? নাও এখানে দেখো আমি বলেছি দুটো কাজ পরপর ঘটবে। দ্য পিকচার ওয়াজ ইন্টারেস্টিং, উই এনজয়েড ইট ভেরি মাচ। প্রথমে পিকচার দেখা হয়েছে তবে আমি বলতে পেরেছি আমরা এনজয় করতে পেরেছি কিনা। তার মানে দুটো কাজ পরপর, একটা হচ্ছে আমরা পিকচার দেখেছি এবং আমরা এনজয় করেছি, রাইট? তো দুটো কাজ পরপর ঘটবে, দুটো কাজের সাবজেক্ট আলাদা। এখানে দেখো the picture was interesting. What was interesting? The picture. So that becomes the subject. We enjoyed it very much. Who enjoyed? Now we. So that becomes a subject. জিনিস হলে হোয়াট জিজ্ঞাসা করতে হয়, আর যদি পার্সন হয় তাহলে হু জিজ্ঞাসা করতে হয়। এইভাবে সাবজেক্ট ফাইন্ড আউট করতে হয়। সো এখানে দি পিকচার একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, তার মানে দুটো সাবজেক্ট আছে। তাহলে আমরা দুটো কাজ পরপর ঘটেছে, দুটো কাজের সাবজেক্ট আলাদা। প্রথম সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি am, is, are, was, were থাকে, আছে না? এখানে was আছে, তাহলে তাকে আমরা বিং এ কনভার্ট করব। আমরা কিরকম লিখব? দ্য পিকচার, কিভাবে কম্বাইন করছি দেখো, দি পিকচার ওয়াজটা লিখব বিং, দ্য পিকচার বিং ইন্টারেস্টিং।
ইন্টারেস্টিং, এরপরে একটা কমা দেব, দিবে হুবহু পরে সেন্টেন্সটা লিখে দেব উই এনজয়েড ইট ভেরি মাচ। এর মানেটা হলো দ্য পিকচার বিং ইন্টারেস্টিং, অর্থাৎ ছবিটি আকর্ষণীয় হওয়ায় আমরা এটাকে উপভোগ করেছি। এই যে হওয়ায়, বিং এটা হচ্ছে হওয়ায়, এইরকম হওয়ায়, করায়, বলায়, এরকম যখন হবে না তখন আমরা বিং এর ইউজ করবো। দ্য পিকচার বিং ইন্টারেস্টিং। এবং এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম নমিনেটিভ অ্যাবসলিউট এক্সপ্লেন করতে, যে আমি বলেছিলাম নন ফাইনাইট ভার্বের আগে যে সাবজেক্ট থাকে, অর্থাৎ এই বিংটা নন ফাইনাইট ভার্ব, এটা তোমরা জানো। নন ফাইনাইট ভার্বের আগে দি পিকচারটা যে সাবজেক্ট, এই সাবজেক্টটিকে বলে নমিনেটিভ অ্যাবসলিউট, ABS। সো নমিনেটিভ অ্যাবসলিউট বলে নন ফাইনাইট ভার্বের আগে যে সাবজেক্টটা থাকে। তাহলে আমাদের তাদের জয়েন করার সিস্টেম কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে তাকে আমরা বিং এ কনভার্ট করব, আর বাকি যা আছে সব এক। এর আরও অনেক অনেক ফর্মুলা আছে। আমি নেক্সট যখন তোমাদের পাস্ট পার্টিসিপল করাবো এবং পারফেক্ট পার্টিসিপল করাবো তখন সেইগুলো আসবে, দেখবে অনেক নতুন নতুন ফর্মুলা, বিভিন্ন ধরনের কনভার্সান, এগুলো পরীক্ষায় থাকে। পরীক্ষায় মানে কম্পিটিটিভ পরীক্ষায় এগুলোর উপরে প্রচুর কোশ্চেন হয়। সো সেই জন্য তোমরা কিন্তু এগুলোকে খুব মনোযোগ দিয়ে ফলো করো, হ্যাঁ, একদম শুরু থেকে, তাহলে পরেরগুলো বুঝতে আর অসুবিধা হবে না। তো আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল ইন নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট মানে এ সাবজেক্ট হুইচ অ্যাপিয়ার্স বিফোর নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো বিং, তার আগে যে সাবজেক্ট তাকে বলে নমিনেটিভ অ্যাবসলিউট। এই নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে আমরা কিভাবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করেছি সেটাই দেখানো হয়েছে, এবং উইথ দ্যাট উই আর এবল টু জয়েন টু সিম্পল সেন্টেন্সেস। I will go with a few more examples, but before that you please take a screenshot. Next set of sentence, it was a holiday. এটা ছিল একটি ছুটির দিন। It was a holiday. এবং we did not go to school. পরের সেন্টেন্সটা হচ্ছে we did not go to school. আমরা স্কুলে যাইনি। সো ইট ওয়াজ এ হলিডে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে আমি সেটাকে বিং এ কনভার্ট করব। তাহলে ইট বিং, ওয়াজ এর বদলে বিং, ইট বিং আ হলিডে। ভেরি সিম্পল, দেখো এত সোজা, অথচ পরীক্ষায় এগুলোই আনসার করতে না পেরে বা আন্দাজে লিখে নেগেটিভ মার্কস পেয়ে লোকজন চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে না, আর স্কুলের পরীক্ষায় ভুল করে। সেইগুলো তোমাদের হওয়া উচিত নয়। ইউ ফলো ইট স্ক্রুপুলাসলি, ওকে? ইট বিং আ হলিডে, কমা, উই ডিড নট গো টু স্কুল। তার মানে এটা ছুটির দিন হওয়ায় আমরা স্কুলে যাইনি। এই সেই হওয়ায়, এটা ছুটির দিন হওয়ায় আমরা স্কুলে যাইনি। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ইট মে রেইন টুডে। দি স্কাই ওয়াজ ক্লাউডি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো দি স্কাই ওয়াজ ক্লাউডি, ওয়াজটাকে খালি বিং করব। দি স্কাই being cloudy, comma, it may rain today. ঠিক আছে? আরো একটা দুটো এক্সাম্পল দিচ্ছি। The weather was bad, we stayed indoors. The weather was bad, we stayed indoors. The WEATHER, weather, আবহাওয়া, was bad. পরের সেন্টেন্স হচ্ছে উই স্টেড, আমরা থেকে গেছিলাম, ইনডোরস মানে ঘরের মধ্যে, আর বেরোতে পারিনি ওয়েদার খারাপ থাকার জন্য। তো আমরা লিখব, কম্বাইন কিভাবে করব, এতক্ষণে তোমরা বুঝে গেছো। ওয়াজটাকে বিং করব, দ্য ওয়েদার বিং ব্যাড, কমা, কমাটা দিতে হবে কিন্তু, উই স্টেড ইনডোরস। রাইট? ভেরি সিম্পল, খুব সোজা, কিন্তু জানতে হবে।
আর একটা এক্সাম্পল দিয়ে আমি এন্ড করব আজকে। দ্য ফুড ওয়াজ রেডি, এবার খাবার রেডি। মাদার called everyone to the table, খাবার টেবিলে সবাইকে ডেকেছে। The food was ready, first sentence. Second sentence, mother called everyone to the table. প্রথম সেন্টেন্সটা ইজ a simple sentence, simple indefinite, simple past indefinite, যেহেতু was আছে, আমও হতে পারত, the food is ready হতে পারত। The food was, is, are, am এগুলো থাকলে এটাকে বিং করতে হবে। তাহলে আমি the food being, B-E-I-N-G, being ready, R-E-A-D-Y, খাবার রেডি হওয়ায়, খাবার তৈরি হওয়ায়, mother called everyone to the table. Okay? সো খাবার তৈরি থাকায় মা সবাইকে টেবিলে ডাকলো। এটা একটা ইউজ অফ পার্টিসিপলস ইন নমিনেটিভ অ্যাবসলিউট, ভেরি ভেরি সিম্পল। তোমরা দেখেছো কিছুই না, ওয়াজ, ইজ, অ্যাম, আর এগুলো যা থাকবে ওটাকে বিং এ কনভার্ট করতে হবে, বাকি যা আছে তাই। আগের দিনে আরও ভেরি ভেরি ইন্টারেস্টিং সমস্ত কনভার্সনস আমি তোমাদের শেখাবো, যখন তোমাদের পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল পড়াবো। So that will be later, but today I have completed my class. যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু মেনি মেনি আদার স্টুডেন্টস যারা আমার এই ক্লাসের লাভ নিতে চায়। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ফর এ লং টাইম। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন।